প্রায় ৮ মাস ধরে ৩৩টি রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনা, মত দ্বিমত, তর্ক বিতর্ক, ক্ষোভ, আবেগ, অনুযোগ ও দফায় দফায় বৈঠকের পর অবশেষে জুলাই সনদ পেতে যাচ্ছে বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কোন পথে চলবে তা নির্ধারণ করা হয়েছে এই জুলাই সনদের মাধ্যমে। আগামী ১৭ অক্টোবর সেই বহুল কাঙ্ক্ষিত সনদে সকল রাজনৈতিক দলের স্বাক্ষর করার কথা রয়েছে। তবে কোন প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন হবে তা নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। যেভাবে ঐকমত্য হয়নি আগামী নির্বাচন প্রক্রিয়া কিংবা নির্বাচনী জোটের বিষয়েও। সবকিছু মিলিয়ে টালমাটাল দেশের রাজনীতির মাঠ। নির্বাচনী জোট গঠন নিয়েও চলছে নানা নাটকীয়তা ও ক্ষণে ক্ষণে বাক বদলের খেলা। এবারও অনেকটা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দলগুলো। সব মিলিয়ে কোন দিকে দেশ, কোন দিকে রাজনীতি, দর্শকের সব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আজকের আলোচনার নাম দিয়েছি ক্ষমতার সিঁড়ি। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আছেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং আছেন অর্থনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষক জিয়া হাসান। আপনাদের সবাইকে স্বাগত দর্শক। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমি একটু মঞ্জু ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। খুব ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। আগামী নির্বাচনে, যে নির্বাচনটি আজকেও বলেছেন কিছুক্ষণ আগে ইতালিতে প্রফেসর ডক্টর ইউনুস, যে আগামী ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে, সেই ভোটে এবি পার্টি কোন জোট বা কোন দলের সিঁড়ি হিসেবে ব্যবহার হবে? সিঁড়িটা কোন দিকে দেখাই দিলে ওইদিকে চলে যেতাম তাড়াতাড়ি। না না, সেটা আপনারাই করছেন। না, ধন্যবাদ রাকিব আপনাকে। এখানে আজকে আমাদের দুই তরুণ রাজনীতিবিদ, একজন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং দর্শকরা হয়তো সাথে আছেন। আমাদের অ্যাকচুয়ালি যদি আপনি এবি পার্টি সম্পর্কে জানতে চান, আমরা যেটা চিন্তা করেছি, এটা আমাদের দলীয় ফোরামে, যে গণ অভ্যুত্থানের চিন্তা বা গণ অভ্যুত্থানের ঐক্য এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যারা কাজ করবে, এরকম দলগুলোকে নিয়ে আমরা একটা জোট করার চিন্তা করছি। এটা একটা বলতে পারেন যে এটা একটা আমাদের কল্পনা, যে এরকম একটা অ্যালায়েন্স আমরা করতে পারি কিনা। কারণ ধরেন বিএনপি যে অ্যালায়েন্সটা করছে, এটাকে আমি যদি একদম এক বাক্যে বলি, অ্যাজ ইফ মনে হবে যেন যারা আগামী দিনে ক্ষমতায় যাবে তাদের একটা অ্যালায়েন্স। আর জামাত যেই অ্যালায়েন্সটা করতে চাচ্ছে, এটার মধ্যে কিছুটা তো ইসলাম প্রতিষ্ঠার বা এই ধরনের একটা কমিটমেন্টের জায়গাটা আছে মূল জায়গায়। তো আমরা এর বাইরে এসে আমরা যেটা চিন্তা করছি, যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে মানুষের মধ্যে, এত বড় একটা ঘটনার পরে মানুষ তো কিছু না কিছু পরিবর্তন চায়। তো সেই পরিবর্তনের জায়গাটাই আমরা যারা কমিটমেন্ট আছে আমাদের, যাদের আমরা যদি আলোচনা করে একটা জায়গায় একটা জোট আকারে থাকতে পারি, তাহলে আমি মনে করি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা 3 ডাইমেনশনাল একটা সিনারিও মানুষ পাবে। সেই জন্য বিএনপি জামাত ছাড়া কিছু এরকম না, এটা বিএনপি জামাত ছাড়াও না, আবার তাদেরকে সহ বলা যাবে না। এটা আমি বলতে চাচ্ছি, যেমন আমরা হয়তো বলছি যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ঐক্যের পক্ষে যারা, বা এটাকে যারা সেন্টার করছেন, ধরেন বিএনপি জামাত তো না, ধরেন এই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ববি ভাইও আছেন, কিন্তু ববি ভাই হয়তো বললেন যে না, আপনাদের সাথে আমি যাব না। তার মানে এটা না যে যারা আছেন আমাদের এখানে, যারা আসবেন তারাই শুধু জুলাই আকাঙ্ক্ষা ধারণ করেন, অন্যরা কেউ করেন না। বিষয়টা এরকম না। আমরা বলছি যে ঠিক আছে, যারা বিএনপির সাথে যেতে চায়, বিএনপি বড় দল, বিএনপির সাথে নির্বাচনে বিজয়ের একটা সম্ভাবনা খুব, মানে সম্ভাবনাটা বেশি, সেটা এক ধরনের ইকুয়েশন। আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে যে আমরা এই জায়গা থেকে একটা ইলেকট্রাল অ্যালায়েন্স করতে পারি কিনা, সেটাই আমরা চেষ্টা করব। আমি আসবো। নুরুল হক নূর, আপনি অসুস্থ ছিলেন, আপনার উপর হামলা হয়েছিল, আপনি অসুস্থ হবার পর আজকে আমাদের স্টুডিওতে প্রথম এসেছেন, আপনাকে ধন্যবাদ। জানতে চাইব আপনার কাছে যে যেটি মঞ্জু ভাই বলল, তিনি বেশ একটু বলা চলে যে কূটনীতির ভাষায় উত্তরটা দিয়েছেন। আপনি যদি সোজা বাংলায় সহজ সরল যায়, আপনারা বিএনপির সঙ্গে বা জামাতের সঙ্গে কার সঙ্গে যাচ্ছেন? কার ক্ষমতার সিঁড়ি হবেন এই নির্বাচনে? প্রথমত আমাদের রাজনৈতিক উত্থানটা হচ্ছে ক্ষমতার বিপরীতে থেকে, এবং এই যে আপনি যেভাবে বলছিলেন যে গত 1.5 মাসের মতো অসুস্থ থাকা এবং একেবারেই পলিটিক্সের বাইরে থাকা, সমস্ত বলা চলে এই কর্মকাণ্ডের, স্বাভাবিক কর্মকাণ্ডের বাইরে থাকা, এই গণ অভ্যুত্থানের পরেও একটা আক্রমণের শিকার হয়েছে। আর এর আগে লাস্ট টাইম আওয়ামী লীগের আমলে তো 26 বার হামলার শিকার হয়েছে। রাইট, ক্ষমতার সিঁড়িতে পা দিলে সবচেয়ে শেখ হাসিনা দীর্ঘমেয়াদে ক্ষমতায় ছিল, তার সময় খুব ভালো সুযোগ সুবিধা নেওয়ার একটা সুযোগ ছিল, সেটাতে আমরা কম্প্রোমাইজ করি নাই।
আর এই গণঅভ্যুত্থানের পরে মঞ্জু ভাই যেটা বলছে তার ভাষাটা ওই সিঁড়িতে উঠলে এক সিঁড়িতে হেলিকপ্টারে চলে যেতে পারতো না, তারপরে যারা সুবিধাবাদী একটা চিন্তা করলে আর কি। তারপরে মঞ্জু ভাই যা বলছি কূটনৈতিক ভাষা হইলে এটা আমাদের একটা বাস্তবতা যে আমরা ফিল করি যে গণঅভ্যুত্থানের পরে আমরা দেশটার যেভাবে পরিবর্তন দেখতে চেয়েছিলাম সেই পরিবর্তন গত এই 1 বছর প্লাস সময়ে এই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সেই আকাঙ্ক্ষাটা আমাদের পূরণ হয় নাই। আর রাজনীতির যে ধারা এবং রাজনীতির যে ক্যারেক্টার দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে না যে এই পুরানো রাজনৈতিক নেতৃবৃন্দ সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা পুরানো কোনো দলের সাথে বা জোটের সাথে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেই। আমরা আলাপ আলোচনা চালাচ্ছি যে বড় বড় দলগুলোর বাইরে অল্টারনেটিভ যদি এই অভ্যুত্থানের পক্ষের শক্তি সমূহকে নিয়ে সরকারের ক্ষমতায় যাওয়ার দরকার নাই। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য যে একটা পরিবর্তন চাই, রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন, শাসনতান্ত্রিক ব্যবস্থার একটা কাঠামোগত পরিবর্তন, ওইটা আদায়ের লক্ষ্যে যদি এই বড় বড় দলের বাইরে যদি অল্টারনেটিভ কিছু শক্তি সমূহকে নিয়ে একটা অ্যালায়েন্স করা যায় সেটা একটা আলাপ আলোচনা চলছে। আচ্ছা, বিএনপি একটি চিঠি দিয়ে আপনার এলাকায় বিএনপি নেতাকর্মীদেরকে বলেছিলেন আপনাকে সহযোগিতা করবার জন্য, সেই চিঠির নির্দেশনা এখনো বলবৎ আছে? এটা আমরা জানি না, এটা অফিসিয়াল কোনো ইয়ে ছিল না। তবে আমরা ওই সময় অভিযোগ দিয়েছিলাম যে গণঅভ্যুত্থানের পরে আমি অগস্ট হয়েছে, আমি সেপ্টেম্বরে আমার এলাকায় প্রোগ্রাম করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের দ্বারা ঠিক আওয়ামী লীগ আগে যেটা করতো বাস আসতে দিত না, যারা গেছে তাদেরকে হুমকি দামকি প্রোগ্রামে, ওইরকম একটা ইনসিডেন্ট আমার জেলাতে ঘটেছিল। তখন আমি তাদের শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছিলাম, যেহেতু বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম একসাথে আওয়ামী লীগের সময়, সেই জায়গা থেকে আমি জানিয়েছিলাম। এবং রব ভাইয়ের এলাকায় একই ঘটনা ঘটেছিল, মান্না ভাইয়ের এলাকায় একই ঘটনা ঘটেছিল। তারপরে দেখলাম যে আমার মান্না ভাই, রব ভাই এরকম কিছু নেতৃবৃন্দ এলাকায় এরকম একটা চিঠি দিয়েছিল এবং সেটা রিজভি ভাই ক্লিয়ার করেছিল যে এটা কোনো ইলেকশন বা অন্য কোনো চিঠি না, জাস্ট তারা গণঅভ্যুত্থানের বা এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ের শীর্ষ নেতা হিসেবে তার নেতাকর্মীরা যেন এই নেতৃবৃন্দকে সহযোগিতা করে এরকম একটা চিঠি দিয়েছিল। বাট সেটা বিএনপির সঙ্গে যাচ্ছেন এটি বলা যায় নাকি যে গণঅধিকার পরিষদ বা নির্বাচনে তো আমরা অবশ্যই যাব, তবে বিএনপির সঙ্গে বা জোটে না, এই জোটের বিষয়ে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হয় নাই, কারোর সাথে এখনো আলাপ আলোচনা আমাদের ওইভাবে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। তবে আলোচনা চলছে অনেকের সাথেই, বিএনপি বলেন, জামাত বলেন, তার বাইরের ছোট ছোট পার্টি বলেন, শক্তি বলেন, অনেকের সাথেই হয়তো এনসিপির সঙ্গে আলোচনা চলছে। আমরা বইবে আপনাকে তো অনেকটা বিএনপি বলাই যায়, আপনি বিএনপির জোটে দীর্ঘদিন আন্দোলনে ছিলেন, কথার সুরও আমরা একই ধাঁচে দেখি। সেক্ষেত্রে মানে বিএনপি জোটে যাচ্ছেন এই প্রশ্ন করবো নাকি বিএনপি থেকে আসন নিশ্চিত হলেন কিনা সেই প্রশ্ন করবো, ঠিক বুঝতে পারছি না। প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে আপনি আসলে প্রশ্ন যেহেতু আর করেননি তো উত্তর দেওয়ার কিছু নেই। আমি শুরু করি। আমি সবচেয়ে বেশি আনন্দিত আজকে আপনার টকশোতে আসতে পেরে যে নূর যে সুস্থ হয়ে ফিরে এসছে, এবং মানে আপনার টকশোতে আমার নূর ফেরত আসার পর আমি লাস্ট নূরকে দেখেছি হাসপাতালে, যখন নূর অত্যন্ত খারাপ মানে আঘাতের পর অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি অত্যন্ত আনন্দিত আজকে নূরকে দেখে, এবং সে সুন্দরভাবে আমাদের সাথে আছে, আমরা কথা বলছি। আমাদের আসলে কখনোই এ ধরনের আমরা কল্পনাও চিন্তা করিনি যে যেই আন্দোলনে আমরা একটা আতঙ্কে ছিলাম আমরা যে কোনো এই ধরনের আঘাতের শিকার হতে পারি, এর থেকে আরো খারাপ কিছু শিকার হতে পারি, সেই আন্দোলনে জয়লাভ করার পর আমাদের মধ্যে একজন নুরুল হক নূর এই ধরনের আক্রমণের শিকার হবেন, এটা আমরা কল্পনা করতে পারি। একদমই অত্যন্ত আনন্দিত আজকে সঠিকভাবে উনি ফিরে এসেছেন। এখন আসলে আপনি যে কথাটা বললেন, প্রথমত আমরা যখনই রাজনৈতিক একটা অঙ্গনের কথা বলি, আলোচনা করি, আমরা আমাদের দলগত নীতি, আইডিওলজি এগুলোর ভিত্তিতে কথা বলি। রাজনীতিতে অবভিয়াসলি আমাদের অনেক জায়গায় আমরা জোট গঠন করি অনেক রাজনৈতিক ফসল তুলবার জন্য, মানে রাজনৈতিক গোলস অ্যাচিভ করবার জন্য। সো যেমন মনে করেন গত বহু বছর আমাদের একটা রাজনৈতিক গোল ছিল বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার, যেটা শেখ হাসিনা স্বৈরাচারী সরকার ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো উপায় সম্ভব ছিল না। তো সেই জায়গায় আমরা সবাই কিন্তু একত্রিত ছিলাম। মঞ্জু ভাইয়ের দল, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, আমার দল, বিএনপি, আমরা সবাই একত্রিত ছিলাম। এর ভিতরে যুগপৎ আন্দোলন নামক আমাদের একটা জোটও ছিল, যেটার ভিতরে এবি পার্টি অফিসিয়ালি ছিল না, কিন্তু আমরা সব কর্মকাণ্ডে একসাথে ছিলাম। যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের ভিতরে শুরু থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা পরের নির্বাচন, আমরা আশা করেছিলাম 24-এ নির্বাচন হবে, সঠিকভাবে আমরা করতে পারবো, সেখানে আমরা জোটবদ্ধভাবে যাব। কিন্তু সেই আলোচনাটা তখন থেকে সেট ছিল, এবং যখন ডক্টর মোহাম্মদ ইউনূস অফিশিয়ালি অ্যানাউন্স করলেন
যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তখন আবার সেই জোটের আলোচনাগুলো সঠিকভাবে তৈরি হলো এবং জোটের ভিতরে একটা আলোচনা তৈরি হলো যে কাদের কোন ক্যান্ডিডেট গুলো বসবে, সবার লিস্ট জমা দেয়া। যতদূর আমি জানি, এগেন নূরের দল একটা, নূর আরো ভালোভাবে বলতে পারবেন, বাট আমি ওই জোটের ভিতর থেকে যতদূর জানি নূরের দলের থেকেও লিস্ট গেছে। কোথায় গেছে লিস্ট? ওই যে ওই যুগপথের যে কোয়ালিশন, এই কোয়ালিশনের কাছে লিস্ট গেছে। কোয়ালিশনে যতগুলো দল, বিএনপি নেতৃত্বে আছেন যে যুগপথ, জি জি, এই কোয়ালিশনের সবার লিস্ট এই কোয়ালিশনের কাছে জমা গেছে। এগেন আমি যদি ভুল করে থাকি অফিসিয়ালি পরিষ্কার করবেন, কারণ আমি যতদূর আমার রাশেদের সাথে যখন কথা হয়েছে বা যুগপথ আন্দোলনে অন্য সবার সাথে যখন কথা হয়েছে, আমি এই ধারণাটা পেয়েছিলাম। অবশ্যই ভুল ধারণা হতেই পারে। সো সবার লিস্ট গেছে মানে আমরা তো দিয়েছি এবং এই আলোচনায় বসেছি, সবকিছু করেছি, কারণ আমরা আশাবাদী আমরা জোটবদ্ধভাবেই নির্বাচন করব। এখন অবভিয়াসলি অন্য কোনো কারণে কেউ জোট যদি ছাড়তে চায় তাহলে ছাড়তে পারে, নতুন কেউ জোটে যদি, যেমন এনসিপি তো জন্মই হয়নি, যুগপথ আন্দোলনের প্রতীকে ছিল, কিন্তু এনসিপির সাথে এখন আলোচনা চলছে, এনসিপি এই জোটে পরিস্থিতি যদি আসতে পারে সাধুবাদ জানাই আমরা সবাই মিলে। আমাদের কিন্তু প্রথম থেকেই লক্ষ্য ছিল যে সবাই যেন একসাথে আমরা আগামী বাংলাদেশের প্রথম প্রচেষ্টাটা, প্রয়াসটা, কারণ আমরা একসাথে যেহেতু যুদ্ধ করে শেখ হাসিনা স্বৈরাচারী সরকারকে নামিয়ে, এখানে জামাতও আছে আপনাদের এই যে কোয়ালিশন যেখানে সবাই জমা দিয়েছে নামটা বলতে পারবেন? আন্দোলনে ছিল না এবং জামাতি কোয়ালিশনের নাম দেয়নি, এটা আমরা শুনেছি। এবি পার্টি দিয়েছে, এবি পার্টি যুগপথ আন্দোলন ছিল না। এগেন যুগপথ আন্দোলনে যাওয়া ছিল, যেটা গণ অধিকার পরিষদ ছিল, গণসংহতি আন্দোলন, নাগরিক, অনেকগুলো আমরা এবং এদের মোটামুটি সবার কাছ থেকে যাওয়ার কথা যতদূর আমি জানি একদমই ক্লিয়ার। তারা জোটে থাকতেই হবে তাও না, তারা জোটের কথা চিন্তা করে নিশ্চয়ই দিয়ে। জি জি, একদম। জি ভাই, আপনি আজকে কিছুক্ষণ আগে আমি টক শো শুরুর আগে ফেসবুকে দেখলাম আপনি লিখেছেন যে আজকে আপনার প্রথম টক শো আমাদের এখানে, আপনাকে স্বাগত সেই টক শোতে। 3টি রাজনৈতিক দলের কথা শুনছিলেন। আমার প্রশ্ন ছিল তারা কোন জোট বা কোন দলের ক্ষমতার সিঁড়ি হচ্ছেন কি হচ্ছেন না। আপনার কাছে আমার প্রশ্ন, ক্ষমতার সিঁড়ি আসলে কারা হচ্ছেন? ছোট ছোট দলগুলো হচ্ছে নাকি বড় দলগুলোকে ক্ষমতার সিঁড়ি হিসেবে তারা ব্যবহার করছে? কি মনে হয়? আসলে আমি ধন্যবাদ, আমার প্রথম টক শো, আমার অত্যন্ত প্রিয় 3 জন বন্ধু ভাই, তাদের সাথে একসাথে আলোচনার সুযোগ পাইছি। আমি আপনার আলোচনার প্রেমিসটা যখন প্রশ্ন করতেছি, আমি তখনই ভাবতেছি যে আসলে রাজনৈতিক দল তো রাজনীতি করেই ক্ষমতায় যাওয়ার জন্য, এবং ক্ষমতায় যাওয়ার এই প্রশ্নটার জন্য রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন জোট করে। কোনো একটা ছোট দল যদি মনে করে যে না, আমার একটা নৈতিক শক্তি আছে কিন্তু আমার এনাফ হয়তোবা জনসমর্থন এত গড়ে ওঠেনি, এবং একটা দলকে, একটা লোক মানে একজন প্রার্থীকে একটা নির্বাচন জিতে আসতে 500 কোটি টাকা নিয়ে খরচ করতে হয়, অনেক রিসোর্স লাগে। তো এই সব কিছু মিলিয়ে যদি একটা, আমি ছোট পার্টি বড় পার্টির শব্দটাও ব্যবহার করতে চাই না, হ্যাঁ, এখানে কিন্তু বাংলাদেশে আজকে যারা আন্দোলন করে আমরা শেখ হাসিনাকে পতন ঘটাইছি, যে দলগুলো ছিল এরা সবাই বড় পার্টি, হ্যাঁ, তাদের হয়তো বা জনসমর্থন কম থাকতে পারে, রাজনৈতিক দলের উইডথ কম থাকতে পারে, কিন্তু নুরুল হক নূর ভাই তো অনেক বড় পার্টি, এবি পার্টি অনেক বড় পার্টি, ববি ভাইরা অনেক বড় পার্টি। সো আসলে কে কার ক্ষমতার সিঁড়ি, কে কাকে ব্যবহার করছে, এই প্রশ্নের প্রেমিসটা আমার কাছে মানে ইটস লিটল প্রবলেমেটিক। বিকজ আজকে বিএনপি যদি কথা নুরুল হক ভাই নূরকে বা এবি পার্টিকে নেয়, বিকজ বিএনপি লাগছে বলে নিচ্ছে, ছোট পার্টি বলে নিচ্ছে না, বিকজ এটা বিএনপি কোনো একটা সীমাবদ্ধতা এবি পার্টি অথবা গণ অধিকার পরিষদ অথবা এনডিএম পুরো করতেছে। সো সেই জায়গার থেকে আমি কে কার ক্ষমতার সিঁড়িটা আমি জানি না, বিকজ সবাই আছে ক্ষমতায় যাওয়ার জন্য, তো রাজনীতিটা এটাই। আচ্ছা, আমি এই পয়েন্টে আসতে যাচ্ছি না, আপনি প্রশ্নটি তুলে ফেলেছেন। মঞ্জু ভাই প্রশ্নটি করতাম, মঞ্জু ভাই এই যেটি বললো যে ভাই যে মানে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, এটিতে মোটামুটি বলা যায়, আমরা যদি একটু বলিও, সেখানে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির কি আসলে এবি পার্টি বা গণ অধিকার পরিষদ বা এনডিএম কি প্রয়োজন হচ্ছে, নাকি এই যে এতদিন আন্দোলন করেছেন কৃতজ্ঞতার জায়গা থেকে বিএনপি সবাইকে ডাকছে, কোনটা আসলে? না, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে কিছু করে জিয়া ভাই একটু টাচ করেছেন, একটা হচ্ছে আমাদের এক একজনের এক এক স্ট্রেংথ আছে, আবার একই সাথে উইকনেসও আছে। যেমন বিএনপির একটা বিরাট স্ট্রেংথ আছে, আবার বিএনপির কিছু থ্রেট অ্যান্ড উইকনেস আছে। যেমন ধরেন বিএনপি যখন নমিনেশন সাবমিট করা, তার কাউন্ট করা শুরু করবে, তখন দেখবেন বিএনপিতে মানে মাল্টিপল অপশন আছে, প্রার্থী আছে, প্রত্যেক আসনে 10 জন করে আছে, হবে না, এটা হয়তো অনেক দলেরই হবে না, ঠিক আছে, এটা বিএনপির একটা আমি থ্রেট বা উইকনেস বলবো। আবার স্ট্রেংথ হচ্ছে এই যে তার মাল্টিপল অপশন আছে তার দলের মধ্যে, তার কিন্তু একটা দলের শক্তি সেখানে প্রকাশ পায়।
এই জায়গা থেকে বিএনপি আমি যেটা দেখি যে বিএনপি অলওয়েজ চেষ্টা করে, বা বিএনপি কিন্তু গত অনেকগুলো ইলেকশন আপনি দেখবেন জোটবদ্ধ ইলেকশন করেছে, একা ইলেকশন করে নাই। একইভাবে আওয়ামী লীগও কিন্তু জোটবদ্ধ ইলেকশন করেছে, এর একটা প্রিভিয়াস হিস্ট্রি আছে কেন করে। যেমন একবার বিএনপি জামাতকে বাদ দিয়ে একা যখন ইলেকশন করেছে, বিএনপির রিসার্চে দেখা গেছে প্রায় 40 থেকে 45টা আসনে সে যদি জামাতের ভোটটা পাইতো তাহলে সে এই আসনগুলোতে প্রায় 50টা আসন সে জিততো। এই অ্যানালাইসিসের পরে সে পরের বার জামাতের সাথে জোট করেছে, এবং ঠিকই যখন জামাতের সাথে সে জোট করে দেখা যাচ্ছে বিএনপি আর জামাত মিলে সে একটা বড় অ্যালায়েন্স তৈরি করে এবং সে ভালো ভিক্টরি পায়। অন দি আদার হ্যান্ড আওয়ামী লীগও যখন দেখেছে যে সে একা না, ওই ছোট শব্দটা ঠিক না, যেটা আমি একমত, যে যখন সে জাসদ, তারপরে আপনার ওয়ার্কার্স পার্টি, দিস অ্যান্ড দ্যাট, 14 দল, এগুলোকে সে যখন নেয় তখন একটা ফ্লেভার তৈরি হয়। এবং জাতীয় পার্টিকে সে কেন তার কাছে রাখে, জাতীয় পার্টিকে সাথে নিয়েছে যে, এবং তাই হয়েছে, জাতীয় পার্টি সহযোগী গ্র্যান্ড অ্যালায়েন্স করে সে জিতেছে। তো এইটা একটা জায়গা আমরা সবসময় দেখি, অ্যালায়েন্স যখন হয় ভোটের সংখ্যা দিয়ে বিবেচনা করে না, মানুষের মধ্যে একটা ফ্লো তৈরি হয়, মনে করে আরে এখানে শক্তি দেখানো, মনে করে যে ধরেন আমি যদি দেখি তারেক রহমানের এক পাশে ববি হাজজার আছে, এক পাশে নুরুল হক নূর আছে, মানুষের মধ্যে একটা পারসেপশন ক্রিয়েট করে যে মনে হতো সব এক হয়ে গেছে। ঠিক তেমনি আমি কিন্তু এই জায়গাটা বারবার বলি যে বাংলাদেশে এই যে ঐক্যবদ্ধ হওয়ার জায়গাটা ক্ষমতা অর্জনের জন্য তো লাগবেই, এটা তো সত্য, কিন্তু ক্ষমতা অর্জনের জায়গায় না হয়ে এটা যদি একটা পারপাসকে সামনে রেখে হইতো, যেমন আমরা এবারে বলছি এবারে আমাদের ঐক্যের কেন্দ্রবিন্দু হইতে হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা। জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কি, এটাকে আমাদের হইতে হবে। তো এই যেমন একটা আপনি যদি একটা ইয়াকে সামনে আনেন, গোলকে সামনে আনেন, তাইলে একটা অর্থবহ হবে। আর যদি মনে করেন যে যেমন বিএনপি যেটা বলছে যে আমি সবাইকে নিয়ে সরকার চালাইতে চাই, সবাইকে নিয়ে সরকার চালাবেন, কি অ্যাচিভ করতে চান? ঠিক আছে, আপনি একটা অ্যাচিভ করতে চান যে আপনি ইনক্লুসিভ, আপনি আপনার সাথীদের ভুলেন নাই, আপনি ববি হাজজাজকে ভুলেন নাই, একসাথে আন্দোলন করেছে যেহেতু করেছেন, আপনি নুরুল হক নূরকে ভুলেন নাই, এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। কিন্তু এই যে সবাইকে নিয়ে আপনি করছেন, আপনি আসলে কি করতে চান? হ্যাঁ, বিএনপির এবার একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে 31 দফা দিয়েছি। কিন্তু এই 31 দফা যখন আমরা ওই জাতীয় ঐকমত্য কমিশনে যখন আমরা 31 দফা নিয়ে আলোচনা করতে গেলাম, তখন দেখা যাচ্ছে বিএনপি 31 দফার মধ্যে অনেক কিছুর সাথে দ্বিমত পোষণ করছে, যেগুলো জুলাই সনদে আছে। অ্যাপারেন্টলি একটা পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি আসলেই মানে ইয়া চায় কিনা, সংস্কার চায় কিনা, কারণ সে নিজেই বলেছে যে ক্ষমতার ভারসাম্য চাই, কিন্তু ক্ষমতার ভারসাম্যের জায়গায় সে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। সে নিজেই বলেছে যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। সেটাকে যখন আমরা বলছি যে 10 বছর, তখন সে সেখানে দ্বিমত পোষণ করতে চাচ্ছে। সে নিজেই বলেছে 70 অনুচ্ছেদকে সে একটা রিফর্মের মধ্যে আনবে, 70 অনুচ্ছেদের জায়গায়ও সে গিয়ে আবার নোট অফ ডিসেন্ট দিচ্ছে। ফলে বিএনপি যে 31 দফা বাস্তবায়ন করবে, এটা কিন্তু আমরা যৌক্তিকভাবে এটা চ্যালেঞ্জ করতে পারবো যে এটাতে কিন্তু আপনারা প্রশ্নবিদ্ধ হয়েছেন বা আপনাদের একটা মানে ইয়ে তৈরি হতে পারে। এই কথাই বলতে চাই আপনাকে, এই অ্যালায়েন্সটা একটা কমিটমেন্টের অ্যালায়েন্স হইতে হবে। যদি না হয় তাহলে জনগণ হয়তো কিছু পাবে না, আমরা হয়তো কেউ না কেউ এমপি হলাম, সরকারে গেলাম, সেটা আলাদা জিনিস। জি আমি যে ভাই একটু আপনার আবার ফিরতে চাই। এই যে মঞ্জু ভাই যে কথাটি বললো যে বিএনপি 31 দফা যদি বলছে, কিন্তু আবার যখন ঐকমত্য কমিশনের বৈঠকে কথা বলছে সেখানে মনে হচ্ছে ওই 31 দফাই তারা বাস্তবায়ন করতে চায় না। এই যে একটু অবিশ্বাসের জায়গা, আমি যতগুলো আমাদের এখানে আয়োজন হয় টক শো, সেখানে বিএনপির বাইরে সবাই এই কথাটাই বলে থাকেন যে বিশ্বাসের জায়গা থেকে বিএনপিকে তারা নিতে পারছে না। আসলে এটি কেন তৈরি হলো, মানে বিএনপির উপরে আস্থাটা কেন পাচ্ছে না? এই আমরা যদি লেবি পার্টি, গণ অধিকার পরিষদ বা অন্যান্য দল, আমি সত্যি জানবো আস্থার জায়গার সংকটটি কোথায়। তো দর্শক, তার আগে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির উপরে, কথা বলছিলাম ক্ষমতার সিঁড়ি নিয়ে। আমরা ছিলাম রাজনৈতিক বিশ্লেষক জিয়া হাসান। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বিষয়টি মঞ্জু ভাই কথা বলছিলেন যে বিএনপির বিষয়ে কথা হচ্ছিল, কিংবা সেখানে বলা হচ্ছিল যে কি পদ্ধতিতে হবে, সেটি আপনি কি মনে করেন? আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে বিএনপির প্রতি অবিশ্বাসটা বিভিন্ন আলোচনার সময় যে তৈরি হয়েছে, এটার কারণটা কি? এটার একটা অংশ নীতিগত কারণে, একটা অংশ যৌক্তিক কারণে, আর একটা অংশ বিএনপির ফেইলার টু এক্সপ্লেন ইটসেলফ। সো আমি তিনটাতে আসি। সো নীতিগত কারণে একটা হচ্ছে যে বিএনপি প্রত্যাশা করে তারা ক্ষমতায় আসবে, ফলে তারা চেয়েছে একটু তাকে থামাই, মানে অবিশ্বাস কি তৈরি আসলে হয়েছে কিনা? এটি না, হয়েছে ফর শিওর। আচ্ছা, হ্যাঁ, এটা তো হয়েছে, কিন্তু কেন হয়েছে ওই জায়গাটায় যদি আসি, তাহলে বিএনপি মনে করে, আমরা অনেকেও ধরে নিচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসবে। সো বিএনপি ক্ষমতায় আসলে যে সংস্কারের কার্যক্রমটা হচ্ছে, তখন বিএনপি এক্সিকিউটিভ পাওয়ার এটাকে হ্রাস করার বিষয়ে অত্যন্ত সচেতন ছিল। অন্যদিকে সংস্কারের আমরা যারা সংস্কার নিয়ে কথা বলতাম,
ঐকমত্য কমিশনে প্রফেসর আলী রিয়াজ, মুনির হায়দার ভাই সহ যারা আছেন, এন্টায়ার ডিসকোর্সে একটা জিনিস ছিল যে শেখ হাসিনা বিকেম টু মাচ পাওয়ারফুল বাই এক্সারসাইজিং এক্সিকিউটিভ পাওয়ার। ফলে আমাদের ফ্যাসিজমের উত্থান যদি রোধ করতে হয়, শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিজমের উত্থান রোধ করতে, তাহলে আমাদেরকে এক্সিকিউটিভ পাওয়ার কমাতে হবে। সো এইটা হচ্ছে নীতিগত প্রশ্নে বেশ কিছু সংস্কারের ক্লজে এসে বিএনপির সাথে সবার একটা দ্বিমত তৈরি হয়েছে। সো এখানে ন্যারেটিভ প্রশ্নে বিএনপির ফেলারটা একটু আমি ধরাই দিই। বিএনপি কখনো বলে নাই বা ওরা এক্সপ্লেন করে নাই যে অনেকগুলো পার্টি, অনেকগুলো পিপল যারা অনেক ডিফিকাল্ট বা অনেকগুলো সংস্কার প্রশ্নে সহজে রাজি হয়ে যাচ্ছে, বিকজ সে জানে সে কোনো ক্ষমতা যাবে না, ফলে তার কাছে সবচেয়ে যৌক্তিক, সবচেয়ে পপুলিস্ট, সবাই যেটা হাততালি পাওয়া যাবে সেটা সহজে রাজি হয়ে যেতে হচ্ছে। কিন্তু বিএনপি কেউ জায়গায় ভাবতেছে, আমি একটু উদাহরণ দিই, এনসিসি নামে একটা জিনিস ছিল, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, এনএসসি। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আইডিয়াটা ইটসেলফ খুব খারাপ ছিল। যেই অবস্থানে ঐকমত্য কমিশনই প্রেস কনস্টিটিউশন কাউন্সিল, হ্যাঁ আমি তো বারে ভুল করি, এনসিসি ইটসেলফ ভেরি ডেঞ্জারাস। এখানে জুডিশিয়ারিকে রাখা হয়েছিল, এখানে প্রেসিডেন্টকে রাখা হয়েছিল, ইত্যাদি রাখা হয়েছিল। এটার ফলে বাংলাদেশে 5টা পাওয়ার সেন্টার তৈরি হতে পারতো। আমি কিন্তু বিএনপিকে ট্রুলি, মানে আমি মনে করি বিএনপি এনাফ ক্রেডিট পায়নি, এটা বলি ন্যারেটিভ ফেলার, যে এনসিসিটা যে বিএনপি ঠেকেছে, বাকি সবাই রাজি হয়ে গেছে। আমরা এদিকে যারা সিভিল সোসাইটি বা আমরা অ্যানালিস্ট, আমরা ভয়ে আসি যে এটা যদি হয় ইটস গোয়িং টু বি ডেঞ্জারাস। সো জাস্ট একটা উদাহরণ দিলাম যে বিএনপি যে এক্সিকিউটিভ পাওয়ারটাকে কমাইতে চায় নাই, এটার কারণে কিছু অবস্থান নিছে অনৈতিক, যেমন লেটস সে দুদকের নিয়োগ, এটা বিএনপি যেভাবে চাইতেছে আমরা মনে করতেছি এটা দুদকের নিরপেক্ষতা বিঘ্নিত হবে, তো এটা এই জায়গাটাকে আমি বলছি অনৈতিক। আবার এনসিসি যখন বিএনপি ঠেকাইছে আর কেউ ঠেকাইতে চায় নাই, তখন আমরা আমাদের ডিসকোর্স মধ্যে এটা ঠিক ছিল। সো দেয়ার 3 থিংস, একটা হচ্ছে নীতিগতভাবে বিএনপি এক্সিকিউটিভ পাওয়ার কমাইতে চায় নাই, নাম্বার 2 হচ্ছে বিএনপি যেহেতু জানে ক্ষমতা যাইতে চায়, সে মোর পাওয়ার এক্সারসাইজ করতে চায়, সে চায় তার উপরে চেক অ্যান্ড ব্যালেন্স কম হোক, সেই কারণে সে আপার হাউস স্পিয়ারটা চায় না, আর অনেক কিছু চায় না, বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনের অ্যাপয়েন্টমেন্ট চায় না। এটা আমরা মনে করি একটা অনৈতিক জায়গা, বিকজ বিএনপি ভাবা উচিত ছিল সে সারা জীবন ক্ষমতায় থাকবে না, তারপরে আমরা আজকে যে সংস্কারের যে সুযোগটা আমাদের তৈরি হয়েছে অন্য কেউ আসতে পারে। আবার থার্ড জায়গায় গিয়ে বিএনপি একটা ন্যারেটিভ ফেলার আছে, সেটা ভালো কাজ করে পাবলিককে বুঝাইতে পারেনি, পাবলিসিটি হচ্ছে না, সেটি পাবলিসিটি হচ্ছে না, ও এক্সপ্লেইন করতে না পারলে ওর জন্য আমরা এক্সপ্লেইন আচ্ছা, একটু এটা সত্যি ধরে একটু ছোট্ট করে জানতে চাইবো। আজকে নির্বাচন কমিশনে জামাত গিয়ে বলে এসেছে যে তারা নভেম্বরে গণভোট চায় এই জুলাই সনদ বিষয়ে, এবং তারা বলেছে যে যদি ফেব্রুয়ারিতে একসঙ্গে জাতীয় নির্বাচন এবং গণভোট হয়, তাহলে তারা বলছে সেটি একটি ক্ষতির, তারা একটা টার্ম ইউজ করেছে যে আম ছালা দুটি যাবে, এই ধরনের একটি টার্ম ইউজ করেছে। এই যে নভেম্বরের গণভোট, এটি কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক? দেখেন, কিছু কিছু জিনিস এটা রাজনৈতিক দলের অবস্থান, এটা নিয়ে মেজর কোনো পার্থক্য হয় না। যদি নির্বাচনের আগেই গণভোট হয়, ধরে নিচ্ছি যে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা নাই, সেইটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি করে। গণভোটে যদি লেটসে আমাদের জাতীয় সনদ নিয়ে গণভোট হলো, গণভোটে যদি নেগেটিভ আসে, ওই নেগেটিভে যদি প্রস্তাব থাকে যে নির্বাচনের বেশ কিছু প্রশ্ন আছে, ওগুলাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে তো আবার নির্বাচনটা বৈধ হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকগুলো প্রশ্ন চলে আসতেছে, রাইট? সো ফেব্রুয়ারির আগে গণভোটের চিন্তাটা ঝুঁকিপূর্ণ মনে হয় নাকি? এটা আসলে খুব একটা ভালো আইডিয়া না, বাট যে ভাই এটা তো ইলেকশনের অধীনেও তো যদি নেগেটিভ হয় না, রিস্ক আছে, কিন্তু আবার ইলেকশনটা প্রশ্নমুখে পড়ে গেল না ভাই, রাইট? হ্যাঁ, তারপরে ক্যান্সেল হলে আপনার একটা প্রক্রিয়া আছে। জি, যে নূর ভাই, তো নির্বাচনটা কি মানে প্রশ্নমুখে পড়ে যাবে গণভোট নভেম্বরে হলে বা আগে হলে নির্বাচনের? তার আগে একটু ওই ববি ভাই একটা কথা হচ্ছে, একটু জাস্ট বলে আসি। প্রথমে ববি ভাই তার একটা মনোভাব প্রকাশ করেছে, আজকে আলোচনায় পেয়ে খুশি হয়েছে, এবং আমিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকার উপদেষ্টা পরিষদ, যারা হসপিটালে থেকে একেবারে তদারকি থেকে শুরু করে বাইরে পাঠানোর ক্ষেত্রেও সহযোগিতা করেছে, তাদের প্রতি আমার একটা কৃতজ্ঞতা। আর বয় ভাই যেটা বলেছে যে হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে যুগপৎ আন্দোলন তালিকা দিয়েছেন আপনার কাছে, একটা তালিকা চাওয়া হয়েছে, তো অনেকে দিয়েছে, কিন্তু আমরা এই ধরনের কোনো, আমি তো গত প্রায় 1-1.5 মাসের মতো তো আউট অফ পলিটিক্স এবং সব ধরনের কাজকর্মের বাইরে ছিলাম, তবে আমার দলের সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছে বিএনপির পক্ষ থেকে আমাদের কাছে একটা তালিকা চাওয়া হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো তালিকা দেই নেই, কারণ তালিকাটা দিলে বা জোটটা হলেও শুধুমাত্র কিছু আসন কিংবা ক্ষমতার অংশীদার হওয়ার জন্য না, সেখানে অবশ্যই কিছু যৌক্তিক বিষয়, যেমন সংস্কার কমিশন আপনি দেখেছেন মঞ্জু ভাই নিজে সরাসরি ছিলেন, আমাদের অনেকগুলো অবস্থান কিন্তু বিএনপি যেটা চায় নাই তার বিরুদ্ধে শক্তভাবে ছিল, বিকজ রাজনৈতিক মিত্রতা বা বন্ধুত্ব সত্ত্বেও
ওই সংস্কার তো আমাদের সকলের একটা মৌলিক, এটা জুলাইয়ের ম্যান্ডেট। ওই জায়গায় কিন্তু আমরা বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছি, বা বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ঘটনা নিয়ে আমরা কিন্তু সোচ্চার। সুতরাং বিএনপির সাথে জোট করলে সামনের গভর্নমেন্ট পরিচালনার বিষয়বস্তু কি হবে, তার ক্যাবিনেটে আমরা কি ছোট জগন্নাথ মার্ক ওই দিলীপ বড়ুয়া কিংবা হাসানুল্লাহ ইনুর ভূমিকায় থাকবো কিনা, মেনন সাহেবের, এই সমস্ত বিষয় আমাদের একটা আলাপ আলোচনার পরে যদি আমরা একমত হই। কারণ আমরা তো ছোট জগন্নাথের ভূমিকা অবতীর্ণ হব না কোনো সরকারের। সেখানে ক্যাবিনেটে থাকলে আমাদের অবশ্যই সরকার পরিচালনায় সেই ধরনের স্বতন্ত্র ভূমিকা, চিন্তা চেতনা যদি বিকাশের জায়গা থাকে, দেশের যে আমরা একটা পরিবর্তন করতে চাই, যেটা ঐক্যমত্য কমিশনও বলছে, সেটা যদি বাস্তবায়ন আমরা করতে পারি, যেমন জুলাই সনদ, আপনি যেটা জিয়া ভাই জুলাই সনদ আমরা গণভোটের কথা বলছি, গণভোট নিয়ে এখন এখানে দুইটা আসলে রিস্ক আছে। যদিও আমরাও শুরুর দিকে চেয়েছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচন, সেটা আমরা কখন বলেছিলাম, আরও ৩-৪ মাস আগে থেকে। তো ধরেন ৩-৪ মাস আগে না, ১-১.৫ মাস আগেও যদি গণভোটটা হয়ে যেত তাহলে একটা ভালো পরিস্থিতি হতো। বাট এখন ফেব্রুয়ারিতে একদিকে ন্যাশনাল ইলেকশন, সো এই ন্যাশনাল ইলেকশনের আগে আরেকটা ইলেকশন আয়োজন করাটা এবং সেই নির্বাচনে ভোটার প্রেজেন্স কিংবা ভোটের অবস্থাটা কি হয় সেইটা নিয়ে একটা বিবেচনা থাকে। সেই বিবেচনায় দুটো ভোট করার ঝুঁকি আছে এবং এর নেতিবাচক অনেকগুলো দিকও আছে। তবে রাজনৈতিকভাবে যদি ঐক্যমত তৈরি করা যায় যে আমরা ফেব্রুয়ারির আগে একটা গণভোট করব, সেটা আবার স্মুথলি হবে। এখন রাজনৈতিক ঐক্যমতটা জরুরি। আসলে ফেব্রুয়ারিতে একসাথে হবে একই দিনে, নাকি এই জুলাইয়ের সনদের উপরে গণভোটটা আগে? আপনি কি বলেন কোনটি হলে মানে বাংলাদেশের জন্য ভালো হবে? কি মনে হয় আপনাদের দলের অবস্থান কি? আমি আমার মতামতের চেয়ে আমি জাতীয় ঐক্যের প্রতি গুরুত্ব দিতে চাই, যেহেতু প্রধান একটি, আপনি বলেছেন ইন্ট্রোতে, এবং এটা বাস্তব যে বিএনপি একটি প্রধান রাজনৈতিক দল এবং তারা নানান ক্রাইসিস কিংবা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা পরিষ্কার অবস্থান যে এই প্রথমে তো তারা গণভোটের পক্ষে ছিল না, আমাদের কারণে কিন্তু একমত হয়েছে। সো সেখানে এটা কিন্তু ইতিবাচক, এই যে বিএনপি মেনে নিয়েছে জনগণের ম্যান্ডেট, এটি তো ইতিবাচক। এটা বিএনপি এরকম অনেক প্রস্তাবে যেটা আমাদের চাপের কারণে আমাদের সাথে একমত হয়েছে, সো এটা বিএনপির জন্য একটা ভালো দৃষ্টিভঙ্গি। এখন গণভোটে সবাই একমত হয়েছে, টাইমটা সেটা 2 মাস আগে কিংবা ফেব্রুয়ারিতে, এইখানে একটু ঐক্যমত প্রয়োজন। এটাই হচ্ছে আমাদের সেটা মানবেন বই ভাই। এখানে মানে কি সমস্যা যে বিএনপি বারবার বলছে যে একই দিনে হতে পারে গণভোটটা? লাস্ট দিনের আলোচনায় তো এটাই আলোচনা হয়েছিল যে একই দিনে সমাধানে পৌঁছতে পারেনি। হ্যাঁ, সমাধানে পৌঁছে, সত্যি কথা। এখানে আসলে প্রয়োজন সরকারের একটা শক্ত ডিসিশন নেওয়া। তবে গণভোট যদি আগে হয় অনেকগুলো প্রবলেম আছে, প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেম আছে, লিগ্যাল প্রবলেম আছে। প্র্যাকটিক্যাল প্রবলেম হলো আমরা এখন যেই জায়গায় আছি, কয়টা ভোট আসলে আমরা ঠিকভাবে করতে পারবো এটা নিয়ে বড় আলোচনা আছে। মানে ভোটের দিনের, ভোটের সময়কার, এইটার ব্যালট প্রিপেয়ার করা, এটার প্রত্যেকটা প্রস্তুতি করা এবং ল এনফোর্সমেন্টের সব শক্ত নজরানা আইন সব কিছু তৈরি করা, এটা বারবার করে আমরা করতে পারবো। এটা একটা বড় একটা প্র্যাকটিক্যাল, আসলেই প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। সো ওইখানে একটা প্রশ্ন চলে আসে যে প্র্যাকটিক্যালি আমরা পারবো কিনা। দ্বিতীয় অর্থে আসেন লিগালি আগে হয়ে গেল, তাহলে এখন আগে হয়ে গেল এবং আমরা যা যা চিন্তা করেছি আপার হাউস সবকিছু এগুলো সব হয়ে গেল। এখন তাহলে এগুলো রিলেটেড নির্বাচন কখন হবে? মানে তাহলে এই টাইম লিমিটের ভিতরে এগুলো রিলেটেড নির্বাচন সম্ভব না। তাহলে নতুন কোন সরকার আসবে যারা ওই টাইম লিমিটটা সেট করবে, যার ভিতরে এই সব তৈরি এই জিনিসগুলো তৈরি হবে, তারপর যে 2 কক্ষের নির্বাচন হবে বা যা যা নির্বাচন হবে। মানে আপনারা ধরে নিয়েছেন যে আগামী নির্বাচন 1 কক্ষ বিশিষ্টই হচ্ছে। মানে আপাতত এটা ছাড়া কোনো উপায় আমরা দেখছি না, প্র্যাকটিক্যালি স্পিকিং। একদম। ওকে, আমি একটু থামাই মঞ্জু ভাই। মানে একটি কিন্তু খুব স্পষ্ট বিষয় না, ববিরাজাজের এই বিষয়টা একটু ধোঁয়াশা আছে, আমি ক্লিয়ার করি আপনাকে। প্রথম কথা হচ্ছে আমরা এই জায়গাটাই তো আমাদের এতদিন ধরে ডিবেট হয়েছে যে এই জুলাই সনদটা বাস্তবায়নটা কখন থেকে হবে। এই জন্য দেখবেন যে আমাদের একটা বড় অংশের একটা ঐকমত্য ছিল সরি যে জুলাই সনদটা এখনই বাস্তবায়ন হতে হবে এবং এটা আইনি ভিত্তি তৈরি করতে হবে, যেটা বিএনপির মেজর একটা পজিশন ছিল যে এটা নেক্সট পার্লামেন্ট বাস্তবায়ন করবে। দুটো সমস্যার কারণে আমরা খুব আর্গুমেন্টাল ছিলাম এই জায়গায়। একটা হচ্ছে নেক্সট পার্লামেন্টের এই কর্তৃত্ব আছে কিনা, কারণ এখানে ফান্ডামেন্টাল কিছু চেঞ্জের কথা, মানে স্ট্রাকচারাল চেঞ্জের কথা আছে। এটা পার্লামেন্ট এটার জন্য মানে সাফিসিয়েন্টলি এমপাওয়ার্ড না আমাদের পার্লামেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা যদি নেক্সট পার্লামেন্টের বাস্তবায়নের দায়িত্ব থাকে, সে এটাকে করে কখন করবে, এটা তো দেখা যাচ্ছে আরেকটা পার্লামেন্টের জায়গায় চলে যাবে। তাহলে 5 বছর পরে এরকম 5 বছর পরে বা 3 বছর পরে এরকম একটা জায়গায় যাবে। তাহলে আমরা যে জিনিসগুলো চেয়েছি, যেটা জিয়া হাসান বলেছেন, যে আমরা যে মেজর কিছু কাজ নিয়েছি, যে ধরেন দুদকের মানে অ্যাপয়েন্টমেন্ট, যেমন ধরেন ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট, ধরেন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, একটা বাইকামরাল পার্লামেন্ট, এই যে কথাগুলো আসছে,
সেই জন্যই কিন্তু এটা আসছিল যে এটা আগে একটা অর্ডারের মাধ্যমে, যেটা বিএনপি বলেছে একটা আইন বা অধ্যাদেশের মাধ্যমে করার জন্য, যে এটা এখনই এক্সিকিউট করা, দেন এটা পিপলের একটা মতামত নেওয়া, যে পিপল আমরা যে 30 দল করলাম এই জন্যই গণভোট। এখন আসেন, গণভোট যদি আগেও করে, যেমন আমরা কিন্তু ঐকমত্য কমিশনে মতামত দিয়েছি গণভোট একই দিনে হলে কোনো অসুবিধা নাই, কিন্তু জামাত যখন এটা নিয়ে সিরিয়াসলি কথা তুলেছে, এনসিপিও কথা তুলেছে, আমরা দেখলাম দুই পক্ষের কথার মধ্যেই আর্গুমেন্ট আছে। ওনারা যে রিজনগুলো দিয়েছেন, রিজনগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন জামাত কি রিজন দিয়েছে, এনসিপি যে রিজন দিয়েছে সেটা হচ্ছে যে এই মানে গণভোটটা যদি আগে করা না হয়, এটা যদি ইলেকশনের সাথে করা হয়, ইলেকশন তো একটু হাঙ্গামাপূর্ণ থাকে আমাদের। ধরেন আমাদের ইলেকশন কমিশন বলছে যে কোনো ঝামেলা দেখলে ওনারা পুরা মানে আসনের ইলেকশনে হেল্ড আপ করে দিতে পারেন, পোস্টপোন করে বলেছেন, ফলাফল মানে পরবর্তী বাতিল করতে পারেন। তাহলে ধরেন যদি একটা কেন্দ্রের বা 10টা কেন্দ্রের বা 100টা কেন্দ্রের ফলাফল বাতিল হয় বা 100টা কেন্দ্রের নির্বাচন স্থগিত হয়, তাহলে তো গণভোটের ভোটও ওখানে স্থগিত হয়ে যেতে পারে। আমি এই সূত্র ধরে একটু জিয়ে ভাই জানেন, আমি এটা শেষ করে দিই আপনাকে। প্রথম কথা হচ্ছে দুইটাতেই থ্রেট আছে, দুইটাতেই সুবিধা আছে অসুবিধা আছে। এই জন্য আমরা বলেছি যে ভাই আপনারা তো অনেক শুনেছেন, ইলেকশন কমিশনের একটা মতামত নেন, মতামত নিয়ে আপনারা স্ট্রিক করে দেন যে আমরা এটাই চিন্তা করেছি, কারণ এটা তো কোনো কনস্টিটিউশনাল ইস্যু নাই এখানে, এটা হচ্ছে মানে অ্যাপ্লিকেশনের জায়গায় কোনটা অ্যাপ্লাই করবে সেটা। আচ্ছা জি ভাই, আমি যদি আপনার লেখাটাকে দেখি, আপনি মানে উচ্চকক্ষে পিয়ারের যৌক্তিকতা তুলে ধরেন। আচ্ছা, এখন যেটি বই ভাই বললো, আমি এখানে বই ভাইয়ের কথাটা কিছুটা বিএনপির মতামত ধরে নিলাম আলোচনার স্বার্থে, কিছুটা। আচ্ছা, আমি তো ধরে নিলাম, আপনি পুরাটা ধরে নিলে উনি মাইন্ড করবেন। জি, সেক্ষেত্রে যেমন তারা বলছিলেন যে তারা এক কক্ষ বিশিষ্ট নির্বাচনের একটি পরিকল্পনা নিয়েই মাথার মধ্যে সেট করা আছে। সেখানে আবার আপনি বলছেন যে গণভোট আগে করলে ঝুঁকি আছে। এখন যদি জুলাই সনদ না হয়, তাহলে আপনি উচ্চকক্ষে পিআর কিভাবে পাচ্ছেন? না, উচ্চকক্ষ পিআরের সাথে কিন্তু নির্বাচনের কোনো সম্পর্ক নাই। বিকজ জুলাই সনদ কি লাগবে না? না, জুলাই সনদ লাগুক না লাগুক, উচ্চকক্ষে তো কোনো নির্বাচন হবে না, নির্বাচন নিম্নকক্ষেই হবে। একদমই। নির্বাচনের নিম্নকক্ষে হলে উচ্চকক্ষে নিয়ে প্রশ্নটা হচ্ছে যে উচ্চকক্ষে যে ফরমেশনটা হবে সেটা কি আসনের রেশিওতে হবে নাকি ভোটের যে পরিমাণ আছে? না, কিন্তু এখন তো উচ্চকক্ষ নাই, আমি সেটা এখন উচ্চকক্ষ এটা জুলাই সনদের মাধ্যমে তো আসতে হবে। এটা জুলাই সনদের মাধ্যমে আসতে অবশ্যই একটা রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে। এখানে ইলেকশন কমিশনের ইন্টারভেনশন তো লাগবে। এটা ইলেকশন কমিশন, সেটি কোন প্রক্রিয়া আপনি আনছেন উচ্চকক্ষে পিআরটা, যদি আপনি এটি বাস্তবায়নের দিকে না যান, গণভোট হোক, সাংবিধানিক কোনো মাধ্যমে হোক? আসলে গণভোট অ্যাপ্রুভাল দিচ্ছে না, তার আগে অ্যাপ্রুভাল দিচ্ছে রাজনৈতিক দল কোন ঐক্যমত্যে পৌঁছাচ্ছে। উচ্চকক্ষে যদি পিআর হয়, মানে আমি সিটের পিআর না ভোটের পিআর? পিআর তো হবেই। হ্যাঁ, পিআর তো হচ্ছেই। তার মানে সেইখানে অনেকগুলো প্রশ্ন উঠতেছে। ইভেন যদি উচ্চকক্ষে পিআর নাও হয়, তাহলে নির্বাচনের আগে কারা কারা উচ্চকক্ষে যাবে সেটা নামটা দেওয়ার কথা। তো প্রশ্নটা আসলে গণভোট প্রশ্ন আসলে এটা গণভোট একটা এন্টায়ার চেইন অফ ইভেন্টের একটা চেইন নিয়ে প্রশ্ন, কিন্তু ওই চেইনের আগে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক দলগুলো কোন ঐক্যমত্যে পৌঁছাচ্ছে। তো সেই ঐক্যমত্যের জিনিসটাই তো আগামী 17 তারিখে সাইন হবে। এবং আসলে আমি কোনো সহজ উত্তর নাই, বিকজ অনেকগুলো ল্যাক অফ ক্ল্যারিটি আছে। যে গণভোট হইলেও অনেকগুলো প্রশ্ন ক্লিয়ার না, গণভোট না হইলেও অনেকগুলো প্রশ্ন ক্লিয়ার না। এবং এখানে আমি ঐক্যমত কমিশনকে খুব কড়াভাবে সমালোচনা করতে চাই। আমরা নাগরিক কোয়ালিশন থেকে মে মাসে একটা সেমিনার করেছিলাম। এই সেমিনার করে আমরা 2টা পাথওয়ে বলেছিলাম। আমরা ঐক্যমত কমিশনকে বিভিন্নভাবে বলেছি আগে পাথওয়ে ডিসাইড করেন, কোনটার পরে কোনটা হবে এটা ডিসাইড করেন। পাথওয়ে আপনি খেলা 90 মিনিটের হবে নাকি 190 মিনিটে ড্র হইলে কি বাকি 30 মিনিটের ইয়ে হবে, এই প্রশ্নগুলো ওনারা তখনও ডিসাইড করেন নাই, এখনও ডিসাইড করেন নাই। ফলে গণভোট হইলেও এটা ক্লিয়ার না যে আগামীতে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, গণভোট না হইলেও এটা ক্লিয়ার। একদমই। আমি একটা হেল্প করি, আমি সঙ্গে প্রশ্নটা বিরতি যাব। এই 17 তারিখ কি এই যে অনেকগুলো বিষয় বলে ক্লিয়ার না, আসলে এগুলো কি মানুষ ক্লিয়ার হবে বা রাজনৈতিক দলগুলো ক্লিয়ার কি 17 তারিখ হবে? আমি সে উত্তর জানাবো। দর্শক, তার আগে ছোট্ট বিরতি, ফেসবুক পরে সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম ক্ষমতার সিঁড়ি নিয়ে। আমরা ছিলাম মঞ্জু ভাই আপনার কাছে। আমরা যে বিষয়টি বলছিলাম যে এখানে তো আমরা পিআর বা এগুলো কিভাবে হবে না হবে বিষয়ে কথা বলছিলাম, আমি একটু অন্য দিকে যেতে চাই। আপনি যে প্রশ্নটা করেছিলেন যে প্রথম হচ্ছে যে জুলাই সনদ যেটা আমরা এগ্রিড, আমরা সাইন করে ফেললাম, এটা কিন্তু একটা অর্ডার দিয়ে এটা জারি হয়ে যাবে। জারি হলে এটা ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে যে এখানে আসলে কি জারি হলো, এবং এটা এক্সিকিউশনের জায়গায় চলে যাবে। দেন
গণভোটটা হচ্ছে একটা ফর্মালিটি, যে আমি জনগণের অভিপ্রায়টা আমি জানলাম, সেই অভিপ্রায়টা আমি আগেও জানতে পারি, সেই অভিপ্রায়টা আমি একই সাথে জানতে পারি, এটা কিন্তু ইমপ্লাইড হয়ে যাবে। অ্যান্ড দেন নেক্সট পার্লামেন্ট এটাকে জাস্ট এক্সিকিউট করবে, এবং ওনারা এটা করতে বাধ্য থাকবেন। কারণ এমনি যদি পার্লামেন্ট হয় তাহলে সে হয়তো বলতে পারে, ধরেন আমরা 30টা দল এখন আলোচনায় আছে, স্বাক্ষর করলাম, পার্লামেন্টে দেখা গেল মাত্র 4টা দল গেল, আর বাকিরা তো গেলই না, জি। এবং নতুন আরো 5টা দল সেখানে গেল। ওই 5টা দল তো বলতেই পারে যে ভাই আমি তো স্বাক্ষর করি নাই, আমি এটা বাস্তবায়ন করার জন্য তো আমি বাউন্ড না, ঠিক আছে? তখন বলবে বাউন্ড করার জন্য হচ্ছে এখানে জনগণের অভিপ্রায় আছে, জনগণের অভিপ্রায়ের উপর আমরা কেউই না, পার্লামেন্ট সংবিধান সেটি গণভোট দিয়ে সেই গণভোট সেটাকে সাপ্লিমেন্ট করবে। না, আর সাথে একটু যুক্ত করছে, মানে যে ভাই যেটা বলছিলেন যে আসলে ক্লিয়ার না অনেক কিছুই, তিনি কিন্তু ক্লিয়ার হওয়ার কথা, এটা কি 17 তারিখ ক্লিয়ার হওয়া যাবে কি মনে হয়? 17 তারিখের পরে যখন বিষয়টা ডকুমেন্টটা পাবলিক হয়ে যাবে তখন তো ক্লিয়ার হবে, এবং আপনারা তো নিশ্চয়ই ওগুলো নিয়ে আরো আলোচনা করবেন। জি, আনক্লিয়ার কিছু থাকলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জি জি, আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। নূর ভাই, আপনার মাধ্যমে জানতে চাই, আজকে একটি জরিপ প্রকাশ হয়েছে, জরিপটি করেছে, আমি নামটি এখানে বলি, আলোচনা করতে সুবিধা হবে, ইনোভেশন কনসাল্টিং একটি এরা করেছে, পরামর্শক প্রতিষ্ঠান, তারা জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক জরিপের ফলাফল প্রকাশ করছে। অনেকগুলো বিষয় এসেছে, ছোট্ট একটি বিষয় বলি, তারা লোকাল পর্যায়ে নির্বাচনের একটি ফলাফল দিয়েছে। তাতে দেখা যায় আগামী নির্বাচনে যে কোন কোন দলের উপর মানুষ কার্যক্রমে সন্তুষ্ট, এখানে 3টি মোটা দাগে দলের নাম এসছে, যদিও সে 3টি দলের এখানে কোনো প্রতিনিধি নেই, আমি আলোচনা করতে চাই। সেটি আপনার এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট হয়েছে 23.7% মানুষ, আর জামাতে হয়েছে 30.4% মানুষ, আর বিএনপিতে 21। মানে আমি যদি 3টি দলের ধারাবাহিক বলি, উপরে আছে জামাতের কার্যক্রমে সন্তুষ্ট, দ্বিতীয়তে আছে এনসিপি, তৃতীয়তে আছে বিএনপি। এটি কি ভোটে প্রভাব ফেলতে যাচ্ছে কোনো? এই ধরনের জরিপ আমরা গত 1 বছর ধরে অনেকগুলো দেখতেছি, আর এটি পুরো বিষয়ই হয়। প্রকৃত অর্থে বাংলাদেশের যে আপনার সমাজ, এইখানে আসলে এই ধরনের জরিপগুলোতে প্রকৃত মতামত উঠিয়ে আনা যায় না। যেমন আপনি 2022 সালের শেষ দিকে IRI, যেটা আমেরিকান একটা সংস্থা, ওদের জরিপ দেখছিলেন, ওরা বলছিল যে আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং ব্যক্তি শেখ হাসিনার জনপ্রিয়তা প্রায় সম্ভবত ওই সময় দেখাইছিল ওরা প্রায় 80%-এর মতো শেখ হাসিনার জনপ্রিয়তা। তো উইদিন 1 ইয়ারের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনাকে যান বাঁচানোর জন্য হেলিকপ্টার করে পালাইতে হয়েছে। সো তাহলে এই 80% যে জনপ্রিয়তা, 80% না, তার পক্ষে 50% জনগণও যদি রাস্তায় নামতো তাহলে তো তার এই পালান লাগতো না এইভাবে। সো এই জনপ্রিয়তাটা, এই জরিপগুলোকে আমি এর অথেন্টিসিটি নিয়ে এবং এর যে পদ্ধতিটা, ধরেন ম্যাক্সিমাম জরিপটা কি হচ্ছে, শিক্ষিত শহুরে মানুষের মতামত নেয় না, এটি করাই হয়েছে লোকাল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে না, লোকাল পর্যায়ে এই জরিপ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ আমরা ফিল্ড লেভেলে কাজ করি। তো মঞ্জু ভাই যারা এই ফিল্ড লেভেলে কাজ করেন, ফিল্ড লেভেলের মতামত একটা সম্পূর্ণ ডিফারেন্ট, এবং দেখা যায় যে ধরেন ওই লোকালের মধ্যেও তো আবার কি বলবেন, একটু শহরে ভাব আছে, ওই সমস্ত এলাকায় গেছে হয়তো দেখা যায়। ধরেন আমার 2টো ইউনিয়নের কথা, ধরেন আমার উপজেলার মধ্যে নাম চরবিশ্বাস, চরকাজল, একবারে প্রত্যন্ত অঞ্চল, ওইখানে ভোট আছে 50,000, কিন্তু আপনি যদি ওই 2টো ইউনিয়নে না গিয়ে পাশের একটা ইউনিয়নের মতামত দিয়ে 2টা অ্যাভারেজ করে দেন, তাহলে তো এই মতামতটা আসতো না। এই ক্ষেত্রে জরিপটা আমি মনে করি যে কতটা বিশ্বাসযোগ্য আপনার সন্দেহ আছে আমার কম। একটা কথা বলতে চাই একটু, আপনি ওই জুলাই সনদ এবং এই বিষয়ে পিআর নিয়ে যেটা আলোচনা করছে, উচ্চ কক্ষ নিয়ে, 1990-এ আপনার জেনারেল এরশাদ সাহেবের পতনের পরে কিন্তু আপনার প্রধান বিচারপতিকে আপনার রাষ্ট্রপতি, আপনার উপরাষ্ট্রপতির পদ মওদুদ আহমদকে ক্রিয়েট করে সেটাতে প্রধান বিচারপতিকে সেই পদে এনে আবার কেয়ারটেকারের চিফ করা হয়েছিল। আবার তার দায়িত্ব পালন শেষে তাকে কোর্টে ফিরে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া তৈরি করা হয়েছিল। পুরো প্রক্রিয়াটা কিন্তু সংবিধানেও লেখা ছিল না, কোনো ওইভাবে বিধিবিধানও তৈরি হয়নি। এটা প্রয়োজনীয়তার জায়গা থেকে, ডক্ট্রিন অফ নেসেসিটি এবং পলিটিক্যাল কনসেনসাসের জায়গা থেকে কিন্তু এটা হয়েছিল এবং বৈধতা দেওয়া হয়েছিল। এই গভর্নমেন্ট যা করতেছে এইটা প্লাস হচ্ছে এই যে উচ্চ কক্ষ যে হবে, এটা যদি আমরা পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয় তাহলে হতে পারে ফার্স্ট অধিবেশনই আপনার এই গণভোট এবং এই জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত করে আমরা যেটা ওই এখন আলোচনা হচ্ছে যে প্রথম একটা সার্টেন টাইম পর্যন্ত এটা একই সাথে আপনার গণপরিষদ বা সংবিধান সংস্কার সবার কাজ করবে এবং সংসদ পরবর্তী থেকে এটা ফুললি সংসদ হিসেবে কাজ করবে। যখন সংসদ হিসেবে কাজ করবে তখন ওই উচ্চ কক্ষের এবং লোয়ার উচ্চকক্ষ নিম্ন কক্ষ সেই সময় অ্যাপ্লিকেশন করা যাবে। সেই ক্ষেত্রে পলিটিক্যাল কনসেনসাস তৈরি হলে আবার ভোট দিতে হবে না। আবার
না, ভোট তো এই ভোটের ভিত্তিতেই তো হবে। তাহলে আপনার আগে সেই থেকে তো নাম consensus টা এখন দিতে আমরা হবে। তৈরি করে নেব এবং উচ্চপক্ষে জুলাই কারা কারা সনদে থাকবে কোন দলে। সেটা উল্লেখ থাকবে তো জুলাই কিন্তু সনদে। আপনি উচ্চপক্ষে আপনি কাকে মনোনয়ন দিচ্ছেন সে নামগুলো তো দিতে হবে। রাইট, এইটা ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, কিন্তু আমার মনে হয় এটা সঠিক না আগে নাম প্রকাশটা করা। ধরেন মনে হয় করতে হবে। বিএনপির মতো বড় দলের জন্য যেটা সহজ, মঞ্জু ভাই আমাদের মতো ছোট দলের জন্য তো আমাদের তো অনেকে ধরেন না, সেটা আগে জানাতে হবে। আসতেও চাবে না, নাম- সেটা একটু নামগুলো। ডিফিকাল্টিস আছে ছোট দলগুলোর জন্য। যে ববি হাজার আপনার জানতে চাই, আমরা যে বিষয়টি বলছিলাম যে জরিপের বিষয়টি, আপনি সন্তুষ্টর বিষয়টি শুনছিলেন, আবার যদি অসন্তুষ্ট যাই সেখানে কার্যক্রমে অসন্তুষ্ট বিএনপির প্রতি 27% মানুষ, এনসিপির প্রতি 17, জামাতের প্রতি 19.7। সবচেয়ে মানে সন্তুষ্ট নন বা অসন্তুষ্ট যদি বলি, এনসিপির প্রতি মানুষ, এখানে এনসিপি এগিয়ে আছে বিএনপি জামাতের চেয়ে। কি মানে বিএনপি দুদিক থেকেই পিছনে আছে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নুরুল হক নূর যেটা বললেন, যে কোনো একটা না, আমি একটা আপনাকে সূত্র দিতে চাই। আমরা কিন্তু দেখেছি ডাকসুর যে জরিপ হয়েছিল সেই জরিপগুলো কিন্তু মোটামুটি আমরা বাস্তবে দেখেছি মিলে গিয়েছিল ফলাফলের পর। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডাকসুর জরিপ আর জনমত, এলাকা ভিত্তিক বা দেশভিত্তিক জনমত জরিপ এক না। মেথোডলজি কি, কিভাবে ফলো আপ হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা বিফোর আমরা কোনোভাবে এটাকে স্যাংশন করি যে এটা ঠিকভাবে হয়েছে কিনা। সো এই তথ্যটা যদি আমি আশা করি ইনোভেশন সঠিকভাবে করেছে। 10,413 জন মানুষ এখানে অংশ নিয়েছেন। 400 মানুষ দিয়েও ঠিক হইতে পারে যদি মেথোডলজি ঠিক থাকে। সো আমরা জরিপ করি, তবে আমরা তো উই আর সায়েন্টিস্ট একদমই। সো সেই জায়গা থেকে আমি বলছি এই নাম্বারটা গুরুত্বপূর্ণ না। 10,000 খুব সুন্দর নাম্বার, কিন্তু এটা 10,000-এর 10 ভাগের 1 ভাগ হলেও এনাফ গুড এনাফ নাম্বার ছিল। মেথোডলজি ম্যাটার করে, কোয়েশ্চেন্স ম্যাটার করে, কাদেরকে কিভাবে করা হয়েছে এগুলো ম্যাটার করে। সো সেই জিনিসগুলো না জেনে এটা বলা খুব মুশকিল। তবে হ্যাঁ, ইতিমধ্যে যেটা হয়েছে অনেক দিন ধরেই আমরা দেখেছি যে সরকারের জায়গার অনেক ভুলগুলো বিএনপির উপরে গেছে, আবার বিএনপির দলগতভাবে বিএনপির নেতাকর্মীদের অনেক জায়গায় এই যে আপনার অরাজকতা, চান্দা এই ধরনের জিনিসগুলোর বারংবার উঠে এসেছে। সো সেই জায়গা থেকে এটা খুব বেশি সারপ্রাইজিং হবে না যদি বিএনপির মানে প্রতি একটা নেগেটিভ সেন্সিবিলিটি লোকজনের গ্রো করে থাকে। তাই বলে তার জন্য আবার এই মেথোডলজি না জেনে আমরা একটা পোল মেনে নেব, এটা একটু মুশকিল। আমি এডিশনালি ছোট্ট একটা জিনিস বলতে চাচ্ছিলাম। আসলে এই যে আমরা সনদ নিয়ে এবং এটা বাস্তবায়ন নিয়ে যে কথা বলছি, এইটার যে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল প্রবলেমগুলো, এগুলো রিয়েল প্রবলেম। এগুলো বিএনপির বা এবি পার্টির বা এনডিএম বা গণ অধিকার পরিষদের প্রবলেম না, এগুলো অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল রিয়েল প্রবলেম। যে মনে করেন এই যে লিস্ট সম্বন্ধে নুরুল হক নূর যে কথাগুলো বলেন, এগুলো রিয়েল প্রবলেম। বাস্তবায়ন কিভাবে হবে, এইগুলো রিয়েল প্রবলেম। র্যাটিফিকেশন তো দরকার নেই, আপনি যদি একবার গণভোট করে ফেলেন, কিন্তু গণভোট যে আপনি আগে বা দুইবার করবেন, দুইটা যে আপনি নির্বাচন করবেন, সেটা প্র্যাকটিক্যাল ক্ষমতা ইলেকশন কমিশনের, সেটা প্র্যাকটিক্যাল ক্ষমতা এই অন্তর্বর্তীকালীন সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার এখন ডে টু ডে সরকার ম্যানেজমেন্টে তারা হিমশিম খাচ্ছে। এই জিনিসগুলোর বাস্তবতা চিন্তা করে তো আমাদেরকে করতে হবে। সো কিভাবে, যেমন মনে করেন যেগুলো কনস্টিটিউশন হাত দেওয়ার দরকার নেই, সেগুলো তো এমনি থ্রু অর্ডিন্যান্স এটা হয়ে যেতে পারে। এটা তো সবাই একমত। কনস্টিটিউশন যে জায়গায় দরকার আছে সেটা গণভোটে গেল, গণভোটে যাওয়ার পর এটা বাস্তবায়ন কোন সময় কিভাবে হবে সেটা একটা আলোচনা। এই জায়গাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা বারবার ফেল করেছেন, ওনাদের শক্ত কিছু জায়গা নিয়ে ধরিয়ে দেয় সবাইকে। সেজন্য কি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছিল? রাজনৈতিক দলগুলো মাসের পর মাস ওখানে যে সারাদিন বসে আছে, এইটার থেকে বেশি সহযোগিতা তারা কি করবে? সবকিছুর আলোচনা করছে, সবকিছুর পড়াশোনা করছে, আমার দল, উনার দল, উনার দল, কতজন কতখানি শিক্ষিত হয়েছে গত 8 মাসে, এগুলোর ব্যাপারে আপনি যে আপনার কাছে শেষবারের মতো যেতে চাই, সেটি হলো যে আমরা একটা জরিপের কথা বলছিলাম, আপনি সেটা দেখেছেন আজকে যে আমি ইনোভেশনের সাথে কানেক্টেড ইন এ ওয়ে দ্যাট এটার মেথোডোলজি ডিজাইন এটার সাথে, নট অ্যাজ দ্য ইনস্টিটিউশন, কিছুটা আমার আপনাদের সঙ্গে আপনারাই করেছেন এমন কি বিষয়? আমরাই করেছি বলাটা ভুল হবে, আমি অনেকগুলো উদ্যোগের সাথে কানেক্টেড। তাহলে তো আপনার একটু বইয়ের উত্তর দেয়া লাগে। তিনি বলেছেন মেথোডোলজি কেমন ছিল বা কি। মেথোডোলজি তো ফলো করে আমরা যতটুকু জানি, স্যাম্পল সাইজ একটু ছোট করে বলুন। আমরা ইনোভেশন পুলের এই প্রশ্নটার ডিফেন্স হচ্ছে, যখন 3000 পর্যন্ত সার্ভে রেজাল্ট আসছে, 3000-এর পর থেকে যত উপরে যাচ্ছে সার্ভের রেজাল্ট বেশি পাল্টায়নি, তার মানে স্যাম্পলিংটা ওয়াজ মোটামুটি ওকে। কিন্তু আমি যে জায়গায় ইনোভেশন পোলের যে কোনো একটা ডাটা দিয়ে এত বড় ইন্টারপোলেশন করা যাবে না, ওই প্রশ্নটাতে আসতে চাই। ইনোভেশন অত্যন্ত কমপ্লেক্স একটা পোল, এখানে যেখানে স্যাটিসফ্যাকশনটার কথা আসছে, আবার স্যাটিসফ্যাকশনের পরের লেয়ারে গিয়ে দেখবেন যে বিএনপির প্রতি ডিস্যাটিসফাইড, তবু বিএনপিকে ভোট দিবে বলতেছে। সো এই ধরনের এটা খুবই কমপ্লেক্স একটা সার্ভে। এইটার ইন্টারপ্রিটেশনটা কোয়ান্টিটেটিভ না, যে এই 27% ধরে বলে দিবেন যে 27% বিএনপিকে ভোট, এটা অনেক কোয়ালিটেটিভ ইন্টারপ্রিটেশনের বিষয় আছে। ইনোভেশন, আমার মতে ইনোভেশন পোল নিয়ে আমার ক্রিটিসিজম হচ্ছে ইট হ্যাজ বিকাম এ ভেরি কমপ্লেক্স কোয়েশ্চেন্স, এবং অনেকগুলো প্রশ্ন করছে। আমার কাছে মনে হচ্ছে যারা উত্তর দিচ্ছে তাদের ফ্যাটিগও হইতে পারে। আমি একটা সময় পর্যন্ত এতগুলো পার্সপেক্টিভ ইনোভেশন পোলের মধ্যে পাইছি,
আমি নিজে এটা 5-7 দিন অ্যানালাইজ করে এক দিন এক সিদ্ধান্তে পৌঁছেছি, কনফিউজড হয়ে গেছে। আর ইনোভেশন পোল নিয়ে আমি খুবই ডেফিনিটিভ উত্তর আমি দিতে চাই না। এর প্রভাব কি হতে পারে আগামী নির্বাচনে? এই সেকেন্ডে শেষ করব। আমার প্রভাব হচ্ছে যে এই প্রশ্নের কোনো উত্তরে আপনি কোনো প্রভাব ডিফাইন করতে পারবেন না। স্যাটিসফ্যাকশনটা ইটসেলফ কোনো নির্বাচনের প্রভাব রাখবে না, বিকজ ডিস্যাটিসফাইড স্টিল বিএনপিকে দেশ চালানোর জন্য বেশি কার্যকর মনে করে এই ধরনের লোকও বেশি আছে। একদম। সো ভেরি কমপ্লেক্স, এটা থেকে আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাই না। জি, আমরা মঞ্জু ভাই একদম 10 সেকেন্ডে শেষ করবো। এই যে সিদ্ধান্তে পৌঁছাতে পারলো না, এমন সিদ্ধান্তে কি আমরা আসতে পারবো নির্বাচনের আগে? আপনাকে বলি, অ্যাপ্লাইড পলিটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি এই ডাটাটা ঠিক আছে। কেন বলছি? আমাদের দেশের মানুষের ট্রেন্ড হচ্ছে, সে যখনই স্বাধীন মত প্রকাশ করার সুযোগ পায় সে সবসময় এক্সিস্টেন্সের বিপক্ষে থাকে, সে সবসময় যারা ক্ষমতায় থাকে তাদের বিপক্ষে। আমি এখন দেখতে পাচ্ছি, আপনি যে গ্রাউন্ড লেভেলে বলছেন, গ্রাউন্ড লেভেলের লোকেরা মনে করছে বিএনপি ক্ষমতায় বেশি আছে, এবং নেক্সট তারা এনসিপিকে মনে করছে তারা নেক্সট ক্ষমতায় আছে, এবং থার্ড মনে করছে জামাত ক্ষমতায় আছে। এই কারণে এই ভেরিয়েশনটা আপনি দেখতে পাচ্ছেন। বিএনপি বেশি ক্ষমতার বিরুদ্ধে রায় দেয়, ক্ষমতার বিরুদ্ধে রায় দেওয়ার ট্রেন্ডটা আছে আমাদের এখানে। এবার আপনি যদি 4টা ইলেকশন দেখেন, এই আমাদের যেই 91 থেকে 2008 পর্যন্ত প্রত্যেকটা ইলেকশনে তারা কিন্তু ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টকে বিরুদ্ধে রায় দিয়েছে। এখন তো গভর্নমেন্ট বলতে ইউনূস সরকার তার ভোট করছে না, তারা মনে করছে যে সব জায়গায় তারা বিএনপিকে পাওয়ারফুল দেখতে পাচ্ছে, ফলে এর বিরুদ্ধে সে তার অবস্থানটা, এটি কোনো নেতিবাচক কাজ না করে। আমার পয়েন্ট অফ ভিউটা কিন্তু আমি বলেছি অ্যাপ্লাইড পলিটিক্সে যায়। জি জি জি, একদমই ধন্যবাদ মঞ্জু ভাই, নূর ভাই, ববি হাজ্জাজ ভাই এবং জিহাসান ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম 4 জন অতিথির সঙ্গে, সবাই কিন্তু একটি জায়গায় এসে একমত হয়েছেন যে নানান তর্ক বিতর্ক, কমপ্লেক্স অনেক কিছুই রয়েছে। চাওয়া হলো যে আগামী নির্বাচনটি যাতে একটি অংশগ্রহণমূলক হয়, এবং বাংলাদেশ যে 24-এর আকাঙ্ক্ষার কথা সবাই বলেছেন, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ যাতে গড়া যায় আগামী নির্বাচনের মাধ্যমে, সেটি সবাই প্রত্যাশা করছেন। সে প্রত্যাশা আমরাও শেষ করছি। শুভরাত্রি।